দেশের বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালগুলোতে দুদকের অভিযান নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান এবং খুলনা থেকে রোগীর স্বজন এস.এম. ইকবাল হোসেন বিপ্লব। ডক্টর ইকবাল আরসলান, দুদক সোমবার ৮ জেলার ১১টি হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালগুলোতে ৪০% চিকিৎসকের অনুপস্থিতির প্রমাণ পেয়েছে। আজ আবার একটি পরীক্ষা দেখা গেছে যে চিকিৎসকেরা বেশি এসেছেন। এই পরিসংখ্যান চিকিৎসা ব্যবস্থার জন্য কতটা সুখকর সংবাদ, আসলে যে ডাক্তারদের হাসপাতালে তাদের কর্মস্থলে কাজ আছেন কিনা সেটা দেখার জন্য দুদকের অভিযান পরিচালনা করে এটি দেখতে হচ্ছে। ডক্টর ইকবাল আরসলান। ধন্যবাদ। আপনার অনেকগুলো কোশ্চেন একটার মধ্যে, প্রথমে শেষটা থেকে শুরু করি। যদি এখানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা হাসপাতালের জন্য সুপারভাইজিং অথরিটি আছে এবং তার হায়ারার্কি আছে। এখানে যারা সুপারভাইজিং অথরিটি আছে, মনিটর যারা করবেন, মনিটরের দায়িত্বে যারা আছেন, আমি বলবো প্রথমত যদি ব্যর্থতা কারোর ধরতে হয় তাহলে তাদের ব্যর্থতা যদি অনুপস্থিতির বিষয়টা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে দুদকের জানি না যে এটা কি দুর্নীতি না অনিয়ম। ধরেন যে আমি কর্মস্থলে অনুপস্থিত, সেটা অনিয়ম না দুর্নীতি? এখন দুদকের কাজটা কি? দুদকের কাজটা হচ্ছে দুর্নীতি নিয়ে কাজ করা। তার আগের কোশ্চেনে যদি আপনার আসি, যে অবশ্যই যদি অনুপস্থিত থাকেন তাহলে হচ্ছে যে ব্যাঘাত ঘটবেই। ধরেন যে আমার যে 15 জন ডাক্তার দরকার কোনো হাসপাতালে, সেখানে যদি আপনার 10 জন উপস্থিত থাকেন, 5 জন না থাকেন, তাহলে অবশ্যই যে আপনার স্বাস্থ্যসেবা ব্যাঘাত ঘটবে। কিন্তু যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে, সেই পরিসংখ্যান পুরোটি আমি এই মুহূর্তেও যদি না বলতে পারি, আপনার জ্ঞাতার্থে, দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে জানাতে পারি। তবে একটা কথা আমি বলে রাখি, আমি অনুপস্থিত ডাক্তার যারা বা চিকিৎসক যারা, তাদের পক্ষে আমি কোনো ওকালতি করছি না বা পক্ষে কথাও বলছি না। কিন্তু পরিসংখ্যানের বিষয় যদি দেখেন, তাহলে টাঙ্গাইলের দেলদুয়ার যদি ধরেন যে হেলথ কমপ্লেক্স, যেটা 7টা তারা গিয়েছিলেন, 3টা আপনার ঢাকা শহরে গিয়েছিলেন, সেখানে দেলদুয়ারে 15 জন চিকিৎসক, সর্বমোট 15 জন চিকিৎসক ইউএচসিপি সহ, এবং সেখানে 6 জন চিকিৎসক উচ্চ শিক্ষার্থী এবং বিভিন্ন হাসপাতালে তারা আপনার ডেপুটেশনে আছেন, এবং 6 জন প্রেজেন্ট ছিলেন। 9 জনের মধ্যে একজন সিএলএ ছিলেন এবং আরেকজন চিকিৎসক ট্রেনিংয়ে ছিলেন, এবং আরেকজন চিকিৎসক হচ্ছে নাইট ডিউটির কারণে অনুপস্থিত ছিলেন। এখন হচ্ছে যদি আমি 15 জনের মধ্যে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান অনুযায়ী আমি যদি মানে আপনার সোজাসুজি দেখি, তাহলে দেখা যাচ্ছে 15 জনের মধ্যে আপনার হচ্ছে 8 জনই অনুপস্থিত। তাহলে পরে আপনার 61% হয়ে যায়। কিন্তু আপনি যে অ্যাকচুয়ালি কতজন ডাক্তার ওইখানে থাকার কথা ছিল, 9 জন, 6 জন ডেপুটেশনে, তাহলে তার মধ্যে থেকে আপনার একজন হচ্ছে সিএল লিভে, একজন হচ্ছে ট্রেনিংয়ে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিং, আরেকজন হচ্ছে নাইট ডিউটির জন্য অনুপস্থিত ছিল। এখন যে হ্যাঁ, আমি অবশ্যই মানে আপনার অস্বীকার করব না যে ডাক্তারদের অনুপস্থিতি আপনার যে নিম্ন পর্যায়ের হাসপাতালগুলোতে আছে। আবার দেখেন যে শহরেও কিন্তু যে আপনার যে 3টা হাসপাতাল তারা ভিজিট করেছে, তার 2টো হচ্ছে আপনার, একটি হচ্ছে যে আপনার আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন, একটি হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধীন, আর একটা হচ্ছে স্বাস্থ্যের অধীন। এখন একটি হাসপাতালে আপনার কোনো অনুপস্থিতি পাওয়া যায়নি, 2টো হাসপাতালে পাওয়া গেছে, তার সংখ্যা হচ্ছে যে 11%-এর মতো। এখন হচ্ছে যে সরাসরি এইভাবে না দেখে আসলে যদি আরও যে পরিসংখ্যানটা সঠিকভাবে দেখা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের যে আপনার এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। ডক্টর ইকবাল আরসলান, আপনাকে ধন্যবাদ। আমি শুধু একটা ছোট্ট মন্তব্য করতে চাই যে কোনো ডাক্তার যদি কোথাও আসলে তার থাকার কথা তিনি যদি না থাকেন, তার মানে তিনি পরিশ্রম না করে বেতন নিচ্ছেন, সেটি অনিয়ম না বলে আমি এটিকে দুর্নীতি বলতে চাই। আমি আবার আসবো আপনার কাছে ডক্টর ইকবাল আরসলান। আমি 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 একটু একজন রোগীর স্বজন আছেন ইকবাল হোসেন বিপ্লব, তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা মানে আপনার হাসপাতালের অভিজ্ঞতা কেমন, কোন জায়গায় আপনি
অনিয়ম দেখেছেন বা আদৌ অনিয়ম দেখেছেন কিনা, দেখে থাকলে সেটি আসলে কিরকম? জনাব ইকবাল হোসেন বিপ্লব। ধন্যবাদ ধন্যবাদ খালেদ ভাই। আমি বলতে চাই যে আমাদের দেশের সেবা খাতগুলোর মধ্যে স্বাস্থ্য খাতটা হচ্ছে গিয়ে সবথেকে একটি অসহায়ত্বের জায়গা। তার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে যাই, তখন বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়ে থাকি। এক নম্বর হচ্ছে গিয়ে ওখানে দালালদের যে একটি দৌরত্ব, দালালদের টাকা না দিয়ে তাদের ম্যানেজ না করে কোনোভাবেই হচ্ছে গিয়ে কোনো সিটির ব্যবস্থা করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার ডাক্তারদের আপনার সময় মতন পাওয়া যায় না, এবং সময় মতন পাওয়া গেলেও কখনো যদি পাওয়া যায় তখন দেখা যাচ্ছে যে তাদের যে প্রেসক্রিপশন থাকে বাইরে বিভিন্ন ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য, এবং ওষুধগুলোও আপনার হচ্ছে গিয়ে বাইরের থেকে নিতে হয়। এক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় অনেক স্বজন এবং নিজেও ভিক্টিমের শিকার। তার কারণ হচ্ছে গিয়ে খুলনা আমাদের যে 250 বেড এবং আবু নাসের হসপিটাল আছে, বিশেষায়িত হসপিটাল, সেখানে আপনি প্রতিনিয়তই কিন্তু আপনার রোগীরা হয়রানির শিকার হচ্ছে। এ কারণে আমরা কিন্তু এই অঞ্চলে যারা বসবাস করছি সেখানে তারা কিন্তু দারুণভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডাক্তারদের আহ্বান জানাচ্ছেন ভালো সেবা দেওয়ার জন্য, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, সেখানে প্রতিনিয়তই কিন্তু আমরা হয়রানির শিকার হচ্ছে। এর অন্যতম কারণ যদি আমি বলি, জনাব ইকবাল হোসেন বিপ্লব, আপনি খুব ঢালাও এবং সাধারণীকরণ করে মন্তব্য করছেন কিনা? কারণ চিকিৎসকেরা আসলে, আপনি 250 বেডের হাসপাতালের কথা বলছিলেন, সেখানে অন্তত তার 10 গুণ রোগীকে চিকিৎসা দেন একই পরিমাণ ডাক্তার। তার পক্ষে সবসময় একজন চিকিৎসকের পক্ষে 25 জন রোগীর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকা সম্ভব হয় না, কারণ তিনি একজনের সামনেই উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে অনেক সময় তাকে পাওয়া যাবে, অনেক সময় তাকে পাওয়া যাবে না। চিকিৎসক হাসপাতালগুলিতে অনেক সময় পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে না, বাইরে থেকে পরীক্ষা করতে হয়, সেটিও একটি বাস্তবতা। আমরা খুব মানে খালেদ ভাই, আমরা জি বলেন। আমরা যেটা লক্ষ্য করি যে মানে ডাক্তারদের এবং চিকিৎসা সেক্টরগুলোর যে সেবার মানসিকতা, সেই সেবার মানসিকতা কিন্তু এখন আমরা দেখতে পাই না। সবসময় একটি কথা বলা হয় যে আপনার জনবলের অভাব, কিন্তু বাস্তবিক অর্থে যে জনবলগুলো আছে সেইটা যদি আপনার সঠিকভাবে আপনার ব্যবহৃত হয় এবং তারা যদি সঠিকভাবে রোগীদের সেবা দেয়, তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাই। ডাক্তার যে আপনার এমনি ডাক্তারদের ভিতরে যে সবাই ভালো না তা আমি বলবো না। তার কারণ হচ্ছে কি অনেক ডাক্তার আছে যারা সেবা দিতে চায় কিন্তু তারাও পারে না, শুধুমাত্র অন্যান্য যে সকল ডাক্তাররা অনিয়মগুলো করে থাকে। জনাব ইকবাল হোসেন বিপ্লব, আপনাকে ধন্যবাদ। জনাব ইকবাল, ডক্টর ইকবাল আরসলানের কাছে যেতে চাই। ডক্টর ইকবাল আরসলান, অনেকগুলি অভিযোগ এসছে মোটামুটি ভাবে সামাজিক গণমাধ্যমে বা আমাদের সঙ্গে যারা কথা বলেছেন, আজকে আপনি আসবেন এটি শুনে, তারা বেশিরভাগের মন্তব্যই একই রকম। আপনি একটু মন্তব্য করবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে যথার্থই বলেছেন যে ঢালাওভাবেই বলা হয়। যেমন ধরেন যে উনি বললেন যে 250 বেডের হাসপাতাল, এই 250 বেডের হাসপাতালে উনি কি জানেন যে কত সংখ্যক রোগী থাকে? এবং 250 বেডের হাসপাতালটা যে পরিচালিত হচ্ছে সেই জনবলটা কত হাসপাতালের জন্য নির্ধারিত? তাহলে প্রত্যেকটি রোগী যদি মনে করেন যে তাদেরকে তারা ওইভাবে সময় দিতে পারবেন, এটা তো সম্ভব না, এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। কিন্তু ডক্টর আসলান, এটা তো হাসপাতাল পরিচালনার একটি ব্যর্থতা বলে আপনি মনে করেন না? বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আরো বেশি চিকিৎসক নিয়োগ হবে, এটি একটি বাস্তবতা। আরেকটি বাস্তবতা হচ্ছে জায়গাটাও আমি বলবো খালেদ, আমি ব্যর্থতার জায়গাও বলবো। প্রফেসর আসলান, আরেকটি বিষয়, ডাক্তাররা সেইখানে না থেকে প্রাইভেট প্র্যাকটিস করছেন, সেটিও তো একটি বাস্তবতা। আপনি যদি প্লিজ একটু বলেন। সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। না, আমি আপনাকে খালেদ বলি, এটাও আমি শুনেছি। আমার পরম শ্রদ্ধেয় একজন উনি বলেছেন যে হ্যাঁ ডাক্তার আছে ঠিকই, তারা হাসপাতালে নাই ক্লিনিকে আছে। এটা আমি তার সাথে খুব সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি। খুব রেয়ার কেসে হতে পারে যে এমার্জেন্সি ক্ষেত্রে হতে পারে যে হয়তো আগে চলে গেছে, আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে এসছে, কিন্তু তারা অফিস টাইমে একদম প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করছে বা প্রাইভেট হাসপাতালে কাজ করছে। এটা আই এম দ্য লাস্ট পারসন টু কনভিন্সড অ্যান্ড বিলিভ ইট। আমি এখন বলি যে এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই
শি অর হি মাস্ট বি পানিশড। এখন হচ্ছে যে আমি আগেই বলেছি খালেদ, আমি এগুলো সমর্থন করি না এবং এগুলোর পক্ষে উকালতিও করছি না, কিন্তু কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন যেটা সেটা আমাদেরকে জাজ করতে হবে এবং জাজ করে আমরা সমাধান চাই যদি, তাহলে আমাদেরকে প্রবলেম অ্যানালাইসিস করে প্রবলেম আইডেন্টিফাই করে সেটাকে সমাধান করতে হবে। খালি যদি আমরা ব্লেম গেমের মধ্যে থাকি এবং আমি যদি আমাকে শুধু ডিফেন্ড করতে থাকি, তাহলে কিন্তু যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিও হবে না এবং আমাদের যে রোগীদের কাঙ্ক্ষিত সেবা সেখান থেকেও তারা বঞ্চিত হবে। সেজন্যই বলতে যাচ্ছি, একটি 250 বেডের হাসপাতালে আপনার যে পরিমাণ রোগী থাকে এবং আউটডোরে যে পরিমাণ রোগী একজন চিকিৎসককে দেখতে হয়, হ্যাঁ অবশ্যই যদি 5 জন ডাক্তার থাকার কথা থাকে সেখানে যদি 2 জন অ্যাবসেন্ট থাকে, তাহলে পরে ওই 3 জনের উপরে যে লোড পড়ে সেই লোডের কারণে আপনার সেখানকার রোগী দেখার মান, সেখানকার চিকিৎসার মান অবশ্যই যে ক্ষতিগ্রস্ত হবে। তো কিন্তু আপনারা যদি দেখেন সরকারি হাসপাতালগুলোতে একজন মেডিকেল অফিসার 125 মিনিমাম তাদেরকে রুগী দেখতে হয়, তাহলে আপনার এই লোকগুলোও তো হিউম্যান বিং, তাদের পক্ষেও কি সম্ভব যে এইভাবে আপনার রুগীগুলোকে দেখা? আর যেখানে 3 গুণ 4 গুণ 5 গুণ রুগী থাকে সেখানে প্রত্যেকটা রুগীর কাছে কিভাবে ডাক্তার অথবা নার্সদের যে সার্বক্ষণিকভাবে তাদের পাশে থাকা কি সম্ভব? এটাও যেমন সত্য, তেমন হ্যাঁ অনুপস্থিতি আছে, কিন্তু অনুপস্থিতি যেভাবে দেখানো হচ্ছে এই দুদকের পরিসংখ্যানে, আসলে আমি এর সাথে দ্বিমত পোষণ করি যে পরিসংখ্যানটা ঠিক সঠিক হয়নি। অধ্যাপক ইকবাল আরসলান, আপনাকে অনেক ধন্যবাদ। ব্লেম গেম না করে আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই এবং নিজের দায়িত্বটা নিজে পালন করি, তাহলে হয়তো সত্যি অবস্থার পরিবর্তন হবে। আমাদের সময় শেষ, সেই জন্য আপনাকে ধন্যবাদ। জনাব ইকবাল বিপ্লব, আপনাকেও ধন্যবাদ।